এরা ভিতরে করছেটা কি বলতো? কিছু তো শোনা যাচ্ছে না। সেটাই তো ভাবলাম, চুরি করে এদের কথা শুনে নেব, পরে নাচকে ইচ্ছা মতো বাঁচাবো। কিন্তু কোথায় কি? অসভ্য মহিলাস, লজ্জা করে না এইভাবে লুকিয়ে লুকিয়ে অন্যের পার্সোনাল কথা শুনতে? শায়রির হঠাৎ আগমনে ভড়কে গেল তোহ ও সাফরিন। একটু অবাকও হলো শায়রির গম্ভীর কণ্ঠে। সাফরিন আমতা আমতা করেই বলে ওঠে, আসলে আমরা তো হ্যাঁ হ্যাঁ, আপনারা তো একা একাই মজা নিচ্ছিলেন। আরে আমাকে কি চোখে পড়েনি তোদের? এইভাবে কিভাবে পারলি আমাকে ফেলে তোরা তোরা ছুপারস্তামি করতে? তোহা কপাল চাপড়ে বলে, আবে ড্রামা কুইন ভেবেছে কি নাকি। আচ্ছা চল, আয় আয়। সবার আগে শায়রি গিয়ে কান পাতে, ঠিক তার পেছনে বাকি দুজন। শায়রি নিজের চুল থেকে ক্লিপ বের করে দরজার লক খোলার চেষ্টা করতে লাগে। মিনিট পেরোতেই সরে গেল তোহা ও সাফরিন। তোহা মিনমিনে কণ্ঠে বলে, সায়ু, আন্টি তোকে ডাকছে, চলে যায়। শায়রি নিজের কাজ চলমান রেখে জবাব দিল, আরে রাখ তোর আন্টি, শালি মিন্স আধি ঘাড়ওয়ালি। একটা কথা আছে না, তো ঘাড়ওয়ালি হলাম কেন? আর যদি জিজার রোম্যান্সে বাগড়া না দিই? সাফরিন গলা খাকারি দিয়ে শায়রির মনোযোগ পাওয়ার চেষ্টা করে, বলে, শায়েরি বলছি তো, চলে আয়। উফ চুপ কর তো তোরা, কাজ করতে দে। ধুর, এই ক্লিপে ঘুরছেই না। তোহা ও সাফরিনের আর কোনো আওয়াজ শোনা গেল না। শায়রি পুরো দমে ক্লিপ দিয়ে লক খোলার চেষ্টা করতে লাগলো। পেছনে তখন কারো গলা খাকারি দেওয়ার আওয়াজ আসছে। উহুম, উহুম। শায়রি পাত্তা দিল না তাতে, কিন্তু আবারও আওয়াজ আসাতে পেছনে ফিরতে ফিরতে বিরক্ত কণ্ঠে বলে, ওই তোদের কি যক্ষা হয়েছে নাকি এমন করছি? পেছনে তাকাতে আত্মা লাফিয়ে উঠল শায়রির। দুহাত বুকের উপর ভাঁজ করে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে সাফওয়ান। তাকে দেখেই যেন সপ্তম আসমান থেকে টুপুস করে এসে পড়লো শায়রির মাথার উপর। খানিক দূরে দাঁড়িয়ে থাকা তোহা ও সাফরিনের দিকে চোখ পড়তেই দুজন নজর ঘুরিয়ে মাথা চুলকাতে চুলকাতে পালিয়ে গেল। একা সেই স্থানে অসহায় হয়ে সিংহের গুহায় আটকে রইল শায়রি। মুখটা কাদো কাদো হয়ে গেল তার। সবসময় তাকিয়ে কেন এই দৈত্য দানবের জালে আটকা পড়তে হয়? এক্ষুনি এ বাজে লোক তাকে অপমান করে 101 কথা শোনাবে। হলো ঠিক তাই। দরজার খিলে লাগানো ক্লিপটা হাতে নিয়ে ঘুরে ফিরে দেখলো সাফওয়ান। বলল, কি হলো, লক খুলছে না? না। সাফওয়ানের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে নিচ্ছিল সে, কিন্তু তখনই দরজার দুপাশে দুহাত রেখে তার মাঝে শায়রিকে আটক করে ফেললো সাফওয়ান। হঠাৎ সাফওয়ানের এমন মুখোমুখি হয় নিঃশ্বাস আটকে গেল শায়রির। তার উপর সাফওয়ানের শরীরে জেন্টস পারফিউমের মাতাল করা সুবাস। গ্রানটা যেন ঘরে আটকে ফেলছে শায়রিকে। সাফওয়ান গম্ভীর কণ্ঠে বলে, তোমাকে চঞ্চল আর দুষ্টের স্বভাবের জানতাম, কিন্তু আমার চিপ কাণ্ড। সাফওয়ানের কথার মাঝে হুট করে দরজা খুলে গেল। দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা শায়রি হঠাৎ ব্যালেন্স হারিয়ে পড়েই যাচ্ছিল। ব্যালেন্স রাখতে গিয়ে সে সাফওয়ানের কলার টেনে ধরে। হঠাৎ আক্রমণে হুমড়ি খেল সাফওয়ান। সবেমাত্র দরজা খুলে দাঁড়ানো নাজরাতের বুকের উপর এসে পড়ে শায়রি, আর তার সাথে সাফওয়ান। নিজের শরীরে ব্যালেন্স রাখতে না পেরে পেছন দিকে হেলে পড়ল নাজরাত। দ্রুত তাকে দুহাতে জাপটে ধরে সাদিফ। সেকেন্ডের মধ্যে ঘটে যাওয়া আকস্মিক ঘটনায় ভড়কে গেল চারজনই। সাফওয়ানের এক হাতে শায়রির কোমর, অন্য হাতে দরজার ফটক। শায়রি দুহাতে খামচে ধরে আছে সাফওয়ানের পাঞ্জাবি, আর তাকে ধরে রেখেছে নাজরাত, এবং নাজরাতের শরীরের সব ভার সাদিফের গায়ে। কয়েক সেকেন্ড একে অপরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল তারা। অবস্থা বুঝতে পেরে দ্রুত উঠে দাঁড়ালো সবাই। জামা ঠিক করে ফোন দিয়ে আটতে লাগলো শায়রি। কিভাবে এদের জেরার মুখ থেকে বাঁচা যায়? সাদিফ ও নাজরাত চরম অবাক। কি হলো, কেন হলো, কিছুই তো মাথায় ঢুকছে না তাদের। সাদিফ কিছু একটা আন্দাজ করতে পারে, আর আন্দাজ করতে পেরে গম্ভীর মুখে সাফওয়ানকে বলে, তোরা দরজায় কান পেতে কি করছিলি সাফওয়ান? সাফওয়ান অবাক কণ্ঠে বলে, হোয়াট? আমি তোর যে কান পেতে তোর মনে হয় এমন চিপ? শায়রি হন্তদন্ত গলায় বলে ওঠে, এক্স্যাক্টলি, আমিও ওনাকে দরজায় কান পেতে দাঁড়িয়ে থাকতে দেখেছি, না করেছিলাম যেন এমন চিপ কাণ্ড না করে। আর তখনই দরজা খুলে গেল। খুব ভালো হয়েছে। আমি যাই তাহলে, শুভরাত্রি। এক নাগারে সব কথা বলে সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেল শায়রি। সাফওয়ান অবাকের অষ্টম পর্যায়ে। এ মেয়ে এতটা দুর্দান্ত? সব দায় সাফওয়ানের কাঁধে ঝুলিয়ে সে পগার পার হয়ে গেল। সাদিব গম্ভীর কণ্ঠে বলে, তোর কাছ থেকে এমন কিছু আশা করিনি। কিসের আশা নিরাশা ভাই? তোর মনে হয় এমন কিছু আমি করবো? মাত্রই সায়েরি বলল যে তুই আমাকে ফেলে ওই স্টুপিডটার কথা তুমি বিশ্বাস করছো? এই পর্যায়ে এসে নাজরাত বলে ওঠে,
হ্যাঁ না মানে শায়েরি নিশ্চয়ই কিছু করেছে। ভাইয়ার এমন কিছু কেন করবে? আর দেখেননি কেমন পালিয়ে গেছে? ও একটু এমনই। প্লিজ যা হয়েছে ভুলে যান। নাজরাত ও সাদিক চলে গেল, কিন্তু সেই জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল সাফওয়ান। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চাপল সে। তার ভাবতে অবাক লাগছে যে তার এক নজরের মানুষের অন্তর কেঁপে ওঠে, আর এই মেয়েটা আজ তারই বড় ভাইয়ের সামনে তাকে এমন একটা অকওয়ার্ড সিচুয়েশনে ফেলছে। তোকে খুব সুন্দর লাগছে নাজ। এই সাজসজ্জা আমি আমার নামে করতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেয়। চোখের সামনে তোকে অন্যের সাথে জড়িয়ে যেতে দেখো কিচ্ছুটি করার সামর্থ্য ছিল না আমার। আদনানের আইডি থেকে হঠাৎ এমন মেসেজ দেখে চোখ থেকে ঘুম ছুটে গেল নাজরাতের। মোবাইল বন্ধ করে গভীর শ্বাস ফেলল সে। কোথাও না কোথাও একটু অপরাধবোধ তো হচ্ছে তার। হয়তো আদনানের এই অনুভূতিগুলো জন্মানোর কারণ তার প্রশ্রয়। এত মেলামেশা না থাকলে হয়তো বা আজ এই দিন দেখতেও হতো না। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে সে। তখনই চোখে ভেসে উঠল সাদিফের হাসি মুখ। ঠোঁটের কোণে আপনা আপনি হাসি ফুটল নাজরাতের। কাঁধ হতে আলতপ করলেও শায়রির শরীরের মৃদু কম। সে ভেবেছিল তার ঘুম কাতরে বোন এতক্ষণে ঘুমের রাজ্যে তলিয়ে গেছে, কিন্তু শায়রিকে কাঁপতে দেখে ভরকে গেল সে। শরীরটা এমন বরফের মতো শীতল, তবে কাঁপছে কেন এমে? শায়ু, হ্যাঁ, এখনো জেগে আছিস তুই? শরীর এত কাঁপছে কেন? খারাপ লাগছে? ভয় লাগছে। ভয়? আমার সাথেই তো আছিস, ভয় লাগছে কেন? তবে লাইট জ্বালাবো? জিন ভূতের ভয় না রে বোন, যমরাজের ভয়। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার ভবিষ্যৎ। কাল কলেজে আমি হঠাৎ ওই দৈত্য দানবটার সামনে পড়ে গেলাম। সে তার লাল মরিচের মতো চোখ দিয়ে আমায় চিবিয়ে চিবিয়ে খাবে এমন লুক নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমার ঘাড় ধরে ইয়া জোরে একটা মোচড় দিল। আল্লাহ, আমি তো শেষ, খাতাম, টাটা, বাই বাই। হ্যাঁ, যত সব ফাউল কথা। এত যখন ভয় লাগে সাফওয়ান ভাইকে, তাহলে কেন ফাঁসিয়ে দিয়েছিলি? তো কি করা ছিল আর? সাদি ভাইয়ের সামনে নির্লজ্জের মতো স্বীকার করে নিতাম যে আমি লুকিয়ে লুকিয়ে তার রাসলীলা শুনছিলাম। ছি, যত সব বাজে কথা। হাহ, এখন তো বাজে লাগবেই। এই জন্য প্রাইভেসি পাওয়া মাত্র 2 ঘন্টা রুমেই কাটিয়ে দিয়েছিলি। ঘুম পাচ্ছে আমার। গুড নাইট। যা, গুড নাইট। ঘড়ির কাঁটায় 10:30 পৌঁছাতে ঘুম ভাঙল তোহার। হাতরে মোবাইলটা হাতে নিতেই নোটিফিকেশনে চোখ পড়ে তার। স্ক্রিনে টাচ করে যা দেখলো তাতে হুশ উড়ে গেল। প্রভা রহমান আইডি থেকে রাত 2টায় কাপল পিক দিয়ে পোস্ট করেছে, গট এনগেজড। চোখ বড় করে ছবিটার দিকে তাকিয়ে রইল সে। এই মুহূর্তে কি রিয়াকশন দেওয়া উচিত সেটাও যেন ভুলে বসেছে সে। হঠাৎ বিকট আওয়াজে হাতের মোবাইলটা কেঁপে উঠছে তার। সেও কেঁপে উঠল আচমকা শব্দে। হ্যালো, ওই আনাকানা 4 চোখের 2 চোখ কি দিনরাতের আকদ অনুষ্ঠানে ফেললা আইসুস নাকি? কটা বাজে ধ্যান আছে তোর? কাল প্রোগ্রামে, আজকের রিহার্সেল। কি তোর জামাই করবে কানাবুড়ি? সত্যি কইরা কত দেহি দিনরাতের হ্যান্ডসাম দেবরগুলোরে দেইখা চোখ খুইলা মাটিতে ফালাই আইসুস নাকি? আয়ান কি এসেছে? তোরে কি কইতাছিয়া? উফ নুহাস, যা জিজ্ঞেস করছি বল না। ওই হালার পুত ভেটকি মাছের মতো ঘুমাইতেছে এখনো। ফোন দিছিলাম, কইলো আইব না, শরীর খারাপ করছে কইলো। আমি গ্যারান্টি দিয়া কইতে পারুম, কাল ওভার খাইয়া হাতে বাথরুম টু বেডরুম দৌড়ানি দিতেছে। লেই খালো তুই। প্রভার এঙ্গেজমেন্ট হয়ে গেছে দোস্ত। ওই ডাইনির কপালে জিন জুটছে কবে। এত কিছু ভাবতে পারছি না। আয়ন কি পাশায়? এই ডাইনির শোকে ওই বেটা দেবদাস হইয়া ঘরে পইড়া আছে। তুই আই, আমি দেখতেছি আইনারে। না না, তোরা থাক ক্যাম্পাসে, আমার ব্যাপারটা সামনে নিস। আমি আয়নের বাসায় যাচ্ছি। চঞ্চল হাতে তৃতীয়বারের মতো কলিং বেলটা বাজাতেই দরজা খুলে গেল। গাঢ় সবুজ শাড়ি পরিহিতা মাঝবয়সী নারীটাকে দেখে মিষ্টি এসে সালাম জানালো তোহা। তিনিও হাসি মুখে জড়িয়ে ধরে তোহাকে। ভালো মন্দ জিজ্ঞেস করে ঘরে ঢুকালো তোহাকে। আর বলো না আন্টি, তোমার লাগাম ছাড়া ছেলে জীবন নরক করে দিল সবার। কাল প্রোগ্রাম আমাদের, অথচ এই ছেলে ঘরে মুখ লগিয়ে বসে আছে। এজন্যই আমাকে আসতে হলো। চিন্তা করছো কেন? সে ছোট্টবেলা থেকে দেখে আসছি আয়নের এসব তাড়ামি। হ্যাঁ, এক্ষুনি বের করছি ওই ঘর কোনাটাকে। ডুপ্লিকেট চাবি দাও আমাকে। চাবির সাহায্যে দরজা খুলে রুমে পা রাখতে ভ্যাবসা একটা গন্ধ নাকে এসে লাগে তোহার। অন্ধকার রুম, পর্দাটা জানলা দিয়ে অল্প আলো আসছে। সেই আলোতেই দেখতে পায় বিছানায় এলোমেলো অবস্থায় চাদর পেঁচিয়ে শুয়ে আছে আয়ান। জানলার পর্দা মেলে দিয়ে বেডসাইড টেবিল থেকে
পানি ভর্তি গ্লাস হাতে তুলে নিল তোহা। রোদের ঝলকানিতে চোখ মুখ কুচকে ফেলল আয়ান। পরপরই তার মুখে পানি ছুঁড়ে মারে তোহা। ধরফড়িয়ে উঠে বসে আয়ান। তোহাকে দেখে চমকালো ভীষণ। তুই সকাল সকাল এখানে কি করছিস? একটু ঘড়ির দিকে তাকিয়ে দেখ, সকাল আর সকাল নেই, বেলা গড়িয়ে দুপুর হচ্ছে। সে যাই হোক, তুই এখানে এসেছিস কেন? ছি ছি ছি, এই তোর বন্ধুত্ব? সে ছোটবেলা থেকে একসাথে কোলে পিঠে মানুষ হয়েছি একসাথে, আর এখন তোর বাসায় আসতে আমার কারণে দরকার পড়লো? আল্লাহ, এই দিনটা দেখার আগে তুমি চশমা অফার করলে না কেন? দেখ তোহা, এমনিতেই মাথা খারাপ আমার। অযথা ঘ্যান ঘ্যান না করে কি দরকার এসেছিস সেটা বল। তোকে নিয়ে যেতে এসেছি, ওপর মহল থেকে অর্ডার এসেছে। আমি কোথায় যাচ্ছি না, ভালো লাগছে না আমার। তুই যা এখান থেকে। দুহাতে মাথার চুল ঘামতে ধরে বসে রইল আয়ান। তোহাও নিঃশব্দে গিয়ে বসে তার পাশে। নিম্ন কণ্ঠে বলে, ব্রেকআপের পর তো স্বাভাবিক ছিলি, 4 মাস হয়ে গেছে তোদের বিচ্ছেদের। আজ হঠাৎ তাহলে ওকে অন্য কারোর সাথে দেখে নিজেকে গুটিয়ে নিচ্ছিস কেন? তার মানে এই দেখেছিস ওর এনগেজমেন্ট ছবি, এজন্য এসেছিস এখানে? হ্যাঁ, দেখ, ফায়েজ আর নুহাস থেকে তুই খুব বেশি ম্যাচিওর। প্রত্যেকটা কিছুতে আগ পিছ ভেবে সিদ্ধান্ত নিয়ে থাকিস। ভালো খারাপের ধারণা বাকি বন্ধুদের চেয়ে তোরই বেশি, অথচ তুই জীবনে প্রথম ভুলটা করলে একটা ভুল মানুষকে ভালোবেসে। ওটা ভালোবাসা ছিল না। তাহলে কি ছিল? যদি ভালোই নাই বাসিস তাহলে তো কষ্ট পাচ্ছিস কেন? আমি মোটেও কষ্ট পাচ্ছি না তোহা। প্রভার সাথে আমার সম্পর্ক কেমন তোরা ভালোই করে জানিস। আমার ভালো লাগতো ওর সঙ্গ, দেখতে সুন্দরী ছিল বলে আশঙ্কিত ছিল। আর সেও যখন হুট করে প্রপোজ করলো, আমি না করার কারণ দেখিনি। কিন্তু এত মেলামেশার পরও কখনো আমি ওর কাছে সেই মানসিক শান্তিটা পাইনি যেটা আমি তোদের কাছে পাই। হ্যাঁ, বন্ধু আর গার্লফ্রেন্ডের আলাদা জায়গা হয়, তবে আমি খুব পরে হলেও বুঝতে পেরেছিলাম সে আমার জন্য নয়। প্রথম ওর যে ব্রেইভ বিভার, খোলামেলা চলাফেরা, চঞ্চল স্বভাবগুলো আমার নজর কেড়েছিল। ধীরে ধীরে সে স্বভাবগুলোর জন্য আমার কাছেও বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ালো। জানিস তো, আমি যথেষ্ট চুপচাপ স্বভাবের, সবসময় সবকিছুর মুখ খুঁটে আমি বলি না। আর সে কখনো চেষ্টাও করেনি কিছু বলে নেওয়ার। সেসব কিছুই আমি মেনে নিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম আমি তাকে ভালো না বাসলেও সে বাসে, যেটা ছিল আমার জীবনের সবচেয়ে জঘন্য একটা ধারণা। সম্পর্কের 7 মাসের মাথায় যখন সে জানালো আমার সাথে ওর যাচ্ছে না, সি ডিভাস বেটার দ্য মি, সেদিন আমার খুব রাগ হয়েছিল। আমাকে ড্যাম্প করে চলে গিয়েছে সে, যেখানে ওর সব উৎকীর্ণতা আমি মুখ বুজে সহ্য করে গিয়েছিলাম। হাজারটা ছেলের সাথে মেলামেশা দেখে রাগ না করে বোঝানোর চেষ্টা করেছিলাম। আর সে আমাকে বলে গেছে আমার মানসিকতা খারাপ, আমি ওভার এগ্রেসিভ। আমার সাথে সে এমন বাধা বাধা জীবন কাটাতে পারবে না। সি ওয়ান্ট ফিডস ফ্যাক হার ফ্রিড। শেষের কথাটা রাগে চোয়াল শক্ত করেই বলে আয়ান। তোহা মুখ কুচকে ফেলে সেটা শুনে। একসাথে এত কথা বলে বড় বড় দম নিল আয়ান। সে কখনোই এত কথা একসাথে বলে না, সময় সুযোগ বুঝেই বলে। আয়ানের এত কথার প্রেক্ষিতে তোহার কোনো রিয়াকশন না দেখে তার ঘাতে ধাক্কা দিল আয়ান। কানা থেকে বোবা বনে গেলি নাকি? জি না, তোর মাউথ স্প্রের সুগন্ধে নাকা বনে গেছি, ফ্রেশ হয়ে যায়, যা। আয়ান বালিশ ছুঁড়ে মারলো তোহার উপর। তোহা হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। আয়ান বেডসাইড টেবিল থেকে পানির জগটা হাতে নিতেই তোহা অলিম্পিক স্পিডে দিল ভোতর। সেদিকে তাকিয়ে শব্দ করে হাসে আয়ান। খিটখিটে মেজাজটা এখন খানিক ফুরফুরে হয়েছে মনের কথাগুলো বলতে পেরে। এখন আর ঘরে বসে থাকা যাবে না, না হলে তাকে দেবদাস উপাধি দিতে বেশি সময় নেবে না তার গুণধর বন্ধুরা। এ নিয়ে 6 বারের মতো ফোন করলো নীতি, কিন্তু শায়েরি রিসিভ করলো না। হোক আজকের লাস্ট রিহার্সাল, সে যাবে না ওই রুমে। নিজে বাঁচলে বাপের নাম, জেনে শুনে সিংহের গর্তে পা দেওয়ার কোনো মানেই হয় না। তাই
তাই তো কলেজে আসার পর থেকে অনার্স ভবনের পাশ দিয়ে পাও মারায়নি সে। এখন বসে আছে লাইব্রেরি রুমে। আজ লাইব্রেরি সম্পূর্ণ খালি। সবাই হয়তো প্রোগ্রামের আয়োজনেই ব্যস্ত। ভালোই হলো, এখানে আরাম করে কিছুক্ষণ সময় কাটাতে পারবে। সে আসতেও চায়নি আজ, শুধুমাত্র নাজরাতের জোরাজোরিতে আসতে হলো। এখন কি করবে সে এই লাইব্রেরি রুমে একা বসে বসে? না আছে চিপস, না কথা বলার মতো কেউ। শায়রি কিভাবে কাটাবে চুপচাপ এত সময়? সেলফ থেকে অনেক বাছাইয়ের পর ফ্রিডম অ্যাট মিডনাইট বইটা নিয়ে 2 পাতা পড়ল সে। তখনই তুমুল জোরে বেজে উঠল মোবাইলটা। শায়রির মনে হলো আর একটু হলে যেন তার ছোট্ট হার্টটা ব্লাস্ট হয়ে যেত। আননোন নাম্বার দেখে অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে শেষমেশ কলটা রিসিভ করে সে। আচ্ছা, হেই পার্টনার, কোথায় তুমি? মিহাদ ভাইয়া। আমিও তো জানি আমার নাম মিহাদ, কিন্তু তুমি বলো তুমি কোথায় আছো? এভাবে শেষ সময় এসে তুমি এত বড় প্রতারণা করে আমাকে মাঝপথে ছেড়ে যেতে পারো না পার্টনার। প্লিজ কাম টু মি। থুকু, প্লিজ কাম টু রিহার্সাল রুম। কিন্তু আমি তো নেই। নেই মানে? ওফ মাই আল্লাহ, আমি কি আত্মার সাথে কথা বলছি? এত অকালে তুমি অক্কা পেলে কিভাবে? হ্যাঁ, এবার আমার কি হবে? মিহাদ ভাইয়া, দয়া করে আমায় কিছু বলতে দিবেন? বাচ্চা কাচ্চা মানুষের এত গলায় জোর? আচ্ছা চুপ করলাম, গাও তুমি। আগে আপনি বলুন, আপনি কোথায় আছেন? কোথায় আবার? রিহার্সাল রুমে। ও আচ্ছা, ওই অ্যানাক? না মানে সাফওয়ান ভাইয়া কি আছে? শায়রির এমন চুপি চুপি করা প্রশ্নে মিহাদও শায়রির মতো ফিসফিস করে বলে, তুমি কি এই জুনিয়র খান সাহেবকে নিয়ে ভয় পাচ্ছ নাকি পার্টনার? আরে ফিগার নট, তোমাকে আবরারের সাথে কোলে পিঠে মানুষ করেছি কি এই ব্যাটার ভয়ে ভয়ে বেঁচে থাকার জন্য নাকি? আমি থাকতে এই সাফওয়ানের বাচ্চা তোমার দিকে বাঁকা চোখেও তাকাতে পারবে না। সে আবার আমাকে খুব মানে তো, আমার কথায় খেলাফ করবে না। তুমি নিশ্চিন্তে চলে এসো। মিহাদের কথায় শব্দ করে হেসে উঠে শায়রি। সাফওয়ানের সামনে থাকলে এতক্ষণ ভেজা বেড়ালের মতো মিয়াও মিয়াও করতে থাকতো মিহাদ, আর এখন বড় গলা করে দাপট দেখাচ্ছে। যাই হোক, মিহাদের সঙ্গ পেয়ে মনে খানিক সাহস জুগিয়ে রুম থেকে বের হলো সে। 3য় তলাটা আজ জনমানবহীন। গুটি গুটি পায়ে এগিয়ে গেল সে। সিঁড়ির পাশের রুম ক্রস করে যাওয়ার সময় হঠাৎই কেউ বেরিয়ে আসে রুম থেকে। অনাকাঙ্ক্ষিতভাবে ধাক্কা লাগলো দুজনের। শায়রি মুখ থুবড়ে পড়লো অজানা মানবের বলিষ্ঠ দেহের উপর। তার বোচা নাকটা মনে হয় আরো ডেবে গেছে। নাকে হাত দিয়ে মাথা উঁচু করে যে কিছু বলতে যাবে, অমনি কেউ তার হাতের বাহু চেপে হ্যাঁচকা টানে রুমের ভেতরে ছুঁড়ে ফেলে। পড়তে গিয়েও ব্যাল ধরে নিজেকে সামলে নিল শায়রি। সম্মুখে চোয়াল শক্ত করে রাগী চোখে তাকিয়ে থাকা সাফওয়ানকে দেখে গলা শুকিয়ে আসলো তার। ব্রাউন গেঞ্জিটার হাতা গুটিয়ে শায়রির দিকে এক পা এগিয়ে আসতে 2-3 পা পিছিয়ে বেঞ্চের সাথে ঠেসে দাঁড়িয়ে গেল শায়রি। কিন্তু সাফওয়ান থামলো না। গম্ভীর মুখ করে খুব কাছাকাছি এসে ধপ করে দুহাত রাখলো শায়রির দুপাশের বেঞ্চটায়। ভারী আওয়াজে কেঁপে উঠে চোখ খিচে বন্ধ করে ফেলে শায়রি। সাফওয়ানের এত কাছাকাছি আসাতে বুকের ভেতরটা দুরু দুরু করছে তার। কিছু বলার জন্য মুখ খোলার আগেই শোনা গেল সাফওয়ানের রাজভারী কণ্ঠ। সেদিন তো খুব বড় গলা করে আমাকে ভাসিয়ে এসেছিলে, এখন ভয় পাচ্ছ কেন? শাট আপ। এমন একটা লো মেন্টালিটির কাণ্ড ঘটানোর আগে মাথায় আসেনি এর পরিণাম কি হতে পারে? অবশ্য তোমার মতো মাথা মোটা মেয়ের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করাও যায় না। ব্লাডি স্টুপিড। অপমানে মুখখানা চুপসে গেল শায়রি। সাফওয়ানের অপমানসূচক কথায় ঘোর বিরোধিতা করে বলে, চেপে ধরেছে দরজার সাথে? হঠাৎ চিৎকার শুনে ভরকে গেল সাফওয়ান ও শায়রি। ঘাড় ফেরাতেই দেখলো দরজার মুখে আতঙ্কিত মুখ করে দাঁড়িয়ে আছে মিহাদ এবং নিধি। তাদের অবিশ্বাস্য দৃষ্টি সাফওয়ান এবং শায়রির দিকে। ব্যাপারখানা বোধগম্য হতেই দ্রুত শায়রি থেকে সরে দাঁড়ালো সাফওয়ান। বলল, তোরা এখানে কি করছিস? রুমে প্রবেশ করতে করতে মিহাদ হাহাকার করে বলে ওঠে, এখানে না এলে আজ এই সিনটা কি করে দেখতাম? তোকে এই শিক্ষা দিয়েছি আমি, আজ আমাকে এই দিনটাও দেখতে হলো। ছি 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 ছি, তুই এমনটা কি করে করতে পারলি সাফওয়ান? এই মেয়েকে তুই দরজার সাথে চেপে ধরেছিলি, এখন আবার ফাঁকা রুমের কাছাকাছি। আল্লাহ, এই দৃশ্য দেখার আগে লাঞ্চের ব্যবস্থা কেন করলে না? শাট আপ ইডিয়েট, না জেনে উল্টাপাল্টা বকবি না। উল্টাপাল্টা বকলো কই? মাত্রই শায়রি বলল তুই ওকে দরজার সাথে চেপে ধরেছিলি, তাই না শায়রি?
নীতির প্রশ্নের জবাবে সরল মনে মাথা নেড়ে সায় জানালো শায়েরি। সম্মতি পেয়ে আবারও হাই হুতাশ হয়ে শুরু করে দিল মিহাদ। অন্যদিকে শায়েরি এমন বোকাদের মতো আচরণে সাফওয়ান রাগ বাড়লো আরো এক ধাপ। দাঁতে দাঁত চেপে সে তিরস্কার করে বলে ওঠে, মাথা মোটা কথাকার। কথাটা কানে যেতেই ছুটে গেল শায়েরি। কেন তাকে বারবার অপমান করে এই ছেলে? সে কি মিথ্যে কিছু বলেছে নাকি? মিহাদ ও নীতি থাকায় সাহস জুগিয়ে চড়া গলায় অভিযোগ করে উঠল শায়েরি। আপনি কেন বারবার আমাকে দোষারোপ করছেন? আমি বলেছিলাম আপনাকে এই রুমের বাইরে এসে দাঁড়ানোর জন্য। না আপনি এসে আমাদের আটকাতেন, আর না এই সিচুয়েশনে আমাদের পড়তে হতো। কালকের প্রোগ্রামটাই মাটি করে দিয়েছেন আপনি। আপনার জন্য ঠিকঠাক টাকাও নিতে পারিনি। এর জন্য প্রতিশোধ নিতে তুমি জুস ফেলে আমার জামা নষ্ট করেছিলে, তাই তো? তাই বলে আপনি আমায় কোলে তুলে ফেলে দিলেন। বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে সাফওয়ান। গাল ফুলিয়ে অসহায় ভরা তপ্ত শ্বাস ফেললো বেশ কয়েকটা। এই মেয়েকে দিয়ে কিচ্ছু হবে না। কোন জায়গায় কার সামনে কি বলতে হয় এই সেন্সটুকুও নেই এই মেয়ের মাথায়। আর চোখে একবার মিহাদ ও নীতির দিকে তাকালো সে। অতি বিস্ময় যেন পাথর বনে গেছে তারা দুজন। হা করে ড্যাব ড্যাব চোখে তারা একবার শায়েরির দিকে তাকাচ্ছে, তো আরেকবার সাফওয়ানের দিকে। তাদের চাহনির অর্থ শায়েরির মোটা মাথায় না ঢুকলেও সাফওয়ান বুঝতে পারলো স্পষ্ট। বুঝতে পেরেই চরম অস্বস্তিতে পড়ে গেল সে। কথা ঘোরাতে প্রশ্ন করে, তোরা এখানে কি কারণে এসেছিলে? মিয়াদ ফট করে জবাব দিল, হোয়াট? না, মানে কনফার্ম করতে এসেছিলাম। তোর সো কল্ড ফ্যামিলি ফ্রেন্ড জেদ ধরেছে কাল প্রোগ্রামে সে তোর সাথে ডুয়েট করবে। এমন কি হয় নাকি বল? এতদিন তার কোনো হদিস ছিল না, আর আজ এসেছে এসব আজাইরা প্যাচাল নিয়ে। রিডিকুলাস। ওকে বলে দে কাল আমার কোনো পারফরমেন্স নেই, অযথা যাতে ঝামেলা না করে। মানে কি সাফওয়ান, মজা করছিস তুই? তোকে ছাড়া প্রোগ্রাম হবে? আমি কি কলেজ অথরিটি যে আমাকে ছাড়া প্রোগ্রাম হবে না? জীবন পরিচালনা করবে। তোর সাথে রায়ান আছে সব দেখার জন্য। আমি থাকবো ক্যাম্পাসে। আমার যা রেসপন্সিবিলিটিস আছে আই উইল টেক কেয়ার অফ ইট। তোদের ফালতু চিন্তা ভাবনা শেষ হয়ে থাকলে নিচে। ধূপধাপ পা ফেলে রুম ত্যাগ করলো সাফওয়ান। যেতে যেতে এক শক্ত চাহনি ছুড়ে দিল শায়েরির দিকে। শায়েরি কি বুঝলো সে চাহনির অর্থ? হয়তো বুঝেছে, সেই সাথে এও বুঝে নিয়েছে যে সাফওয়ান মনে মনে আরো একবার তাকে মাথা মোটা বলে আখ্যায়িত করে গেছে। নীতি আর মিহাদের দিকে চোখ পড়তেই ভরকে গেল শায়েরি। দুজনে কেমন সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এই রাগের ভান্ডার তোমাকে কোলে তুলেছিল? মিহাদের কৌতূহলী কণ্ঠ অস্বস্তিতে মিয়ে গেল শায়েরি। আমতা আমতা করে কিছু বলার জন্য মুখ খুলতে তার মোবাইলটা বেজে ওঠে। হাফ ছেড়ে বাঁচল সে। অজুহাত দেখিয়ে দ্রুত বেরিয়ে গেল রুম থেকে। তার গমন পথের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে রইল বাকি দুজন। ব্যাপারটা যেন হজম করতে পারে না তারা। এসিবি প্রদ্যুম্নের মতো আঙ্গুল নাচিয়ে মিহাদ বলে, पता लगाओ পিতি, पता लगाओ, ডাল মে কুছ তো পিলা হ্যায়। কালার জায়গায় তুই পিলা পাইলি কই? ওই গাধি, প্রেমের রং কি কালো হয় নাকি? তোকে কে বললো ওরা প্রোগ্রাম করছে? এখন করছে না, কিন্তু করতে কতক্ষণ? সিরিয়াসলি মিহাদ, সাফওয়ান আর শায়েরি, তুই ভাবতে পারছিস কি বলছিস সেটা? এই বাচ্চা মেয়েকে সাফওয়ান এক হাতে মোচড় দিলেই তো ভেঙে গুড়িয়ে যাবে সে। তোর মনে হয় তার দ্বারা সম্ভব সাফওয়ানের রাগ জেদ সামলানো? গম্ভীর ভাবনায় বিভোর হয়ে কিছু ভাবলো মিহাদ। তারপর গম্ভীর মুখে বলল, মেইন পয়েন্ট তো শায়েরি নয়, সে কি ফিল করলো না করলো, হু কেয়ার্স? মানে? মনে হচ্ছে এই রাগী বাবাজি আজ সে শায়েরির কাছাকাছি এসেছে, যেখানে তাকে আর ইরাবতী মানে ইরাকে ছাড়া অন্য কাউকে সে পাশে ঘেঁষাতে দেয় না। সেই জায়গায় নিজ থেকে শায়েরির কাছে আসা মানে তো অনেক বড় কিছু। সাফওয়ান যদি একবার স্থির করে শায়েরি তার, তাহলে তাকে আটকানোর সাধ্য কিন্তু কারণ নাই। সেটা তুইও জানিস, আমিও জানি। হতে পারে তুই বেশি বেশি ভাবছিস। হতে পারে, কিন্তু একটা চেষ্টা করে দেখলে ক্ষতি কি? চেষ্টা? কিসের চেষ্টা? মিহাদ রহস্যময় হাসি দেয়। যদি তার ধারণা সঠিক হয় তবে সাফওয়ানের মনে একটু হলেও সফট কর্নার আছে শায়েরির জন্য। এবার শুধু একটু বাজিয়ে দেখার পালা। মিহাদ ভাইয়া, কিছুক্ষণ পর রিহার্সাল করলে হয় না? আমার খিদে পেয়েছে ভীষণ। খিদে পেয়েছে, কিন্তু ঘন্টাখানেক আগেই তো কেক খেয়েছো দেখলাম। আর
আরে ওটা তো তখনই ক্ষুধা মেটাতে খেয়েছি, এখন নতুন খিদে লেগেছে। কেক খেয়েছি 1/3 অর্ধেক, এখন নতুন খিদাটা মেটাতে হবে তো। আমি যাচ্ছি, হ্যাঁ। মিহাত ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল শাইরি যাওয়ার পথে। কি বলে গেল মেয়েটা? নতুন খিদে পুরাতন খিদা মানে? খিদে কি আবার প্রকারভেদে হয় নাকি? পাশ থেকে নীতি হালকা ধাক্কা দিল মিহাতকে, কাজে মনোযোগ দিতে দিতে বলে, এত বোঝার চেষ্টা করিস না ভাই, এটা শায়রি আর লজিক তোর মাথার উপর দিয়ে যাবে। মনের খচখচানি নিয়ে আবারও ফোন চেক করলো নাজরাত। না, কোনো মেসেজ কল কিছুই নেই। দিনের অর্ধেকটা কেটে গেল, অথচ সাদিফ একটাবারও খুঁজে নিল না তার। অভিমানের ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে নাজরাতের। এই তার ভালোবাসা? দিন পেরোতেই ভুলে গেল যে তার বিয়ে করা একটা বউ আছে। নাজরাত কয়েকবার ভাবল নিজ থেকে একটা ফোন করবে, কিন্তু পর মুহূর্তেই পিছিয়ে গেল সে। কেন সে আগ বাড়িয়ে জানতে চাইবে? করবে না ফোন সে, যতক্ষণ না সাদিফ নিজ থেকে খোঁজ নিচ্ছে। নাজরাত ফিরেও তাকাবে না। মনে মনে সাদিফকে নিয়ে আকাশ কুসুম ভাবনার মাঝে হঠাৎই শায়েরির চিৎকার শুনে চমকে ওঠে নাজরাত। কি শাড়ি, পাগল হয়ে গেলি তোরা? আজব, পাগল হব কেন? প্রোগ্রামের থিম হচ্ছে শাড়ি আর পাঞ্জাবি। আমাদের ব্যাচ আর অনার্স ফাইনাল ইয়ারের ড্রেস কোড হচ্ছে হোয়াইট আর গোল্ডেন, অথবা হোয়াইট আর রেড। আমি আর তোয়া তো ভেবে নিয়েছি কোন রঙের শাড়ি পরবো। মুখখানা ফাটা বেলুনের মতো চুপসে গেল শায়রি। যে মেয়ে ঠিকঠাক গায়ে সালোয়ার কামিজে ওড়না সামলাতে হিমশিম খায়, সে পরবে শাড়ি? অসম্ভব। এমন ভরা মজলিসে শাড়ি পরা মানে স্ব ইচ্ছায় নিজেকে হাসির পাত্রী বানানো। শায়রি জীবনেও করবে না এই কাজ। অসম্ভব, আমি এসব শাড়িটাড়িতে নেই, আমাকে দিয়ে এইসব হবে না। তুই বেশি বেশি ভাবছিস সায়ু। সাফা, আমি আর নাজরাত যদি পড়ি তাহলে তুই কেন বাদ যাবি? হ্যাঁ, দরকার হলে প্রতি ভাজে ভাজে পিন লাগিয়ে রাখিস, তবুও শাড়ি পরে আসিস দোস্ত, প্লিজ। দুদিকে মাথা নাড়িয়ে না বলল শায়রি। জীবন গেলেও এই ফালতু কাজ করবে না সে, ইম্পসিবল। অসহায় ভরা শ্বাস ফেললো তোহা ও সাফরিন। এই মেয়েকে যে মানানো যাবে না সেটা তারা বুঝে গেছে। অন্যদিকে শায়রি গভীর ভাবনায় ডুব দিল, যেখানে দেখতে পেল বাঙালি সাজে হাজারটা ছেলে মেয়ের মাঝে গোল হোয়াইট গাউন পরিহিত এক অসহায় অবলা নারী। এ কি, মেয়েটা তো তার মতোই দেখতে। সবাই কেমন বাঁকা বাঁকা নজরে তাকাচ্ছে তার দিকে। আজব, সে কি বিনা কাপড়ে এসেছে নাকি? কাপড় পরেই তো এসেছে। এমন হেনস্থা করার মানে কি ভাই? এদের এই চাহনি সারাটা দিন কিভাবে সহ্য করবে শায়রি? হাও। দীর্ঘ 3 ঘন্টা পর তৈরি হয়ে রুম থেকে বের হলো শায়রি। তাদের প্রতিবেশী রিনি ভাবির সাহায্য নিয়ে নিজেকে অনুষ্ঠানের জন্যই তৈরি করেছে। খানিক উঁচু হিল জোড়া হাতে নিয়ে তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে আসে সে। জোর গলায় বেশ কয়েকবার ডাক দিল আবরারকে। শায়রির চিৎকার শুনে তার মা, কাকিয়া, আবরার সবাই একত্রে জড়ো হলো। কিছু বলতে গিয়েও কারো মুখ থেকে কথা বের হলো না শায়রিকে দেখে। হাঁ করে কয়েক সেকেন্ড তাকিয়ে বোঝার চেষ্টা করলো ঠিক কে দাঁড়িয়ে আছে তাদের সামনে। নিজ মায়ের মুখে রসিকতার ভঙ্গিতে এমন কথা শুনে অস্বস্তি ও বিভ্রান্তিতে পড়ে গেল শায়রি। আবরারও সায় দিয়ে বলে, হ্যাঁ, কণ্ঠটাও তো আমাদের শাউর মতো শুনতে। উফ ভাইয়া চুপ থাকো, এই জন্যই চাইনি আমি এটা পড়তে। দেখ, আমাকে দিয়ে হবেই না এইসব, এখনই চেঞ্জ করে আসছি। আরে আরে, চেঞ্জ করতে বলেছে কে? সুন্দর লাগছে তো। সত্যি বলছো তো? ঠিক আছে ঠিক আছে, এবার আমার গাঁজাগুলো দাও, দেরি হয়ে যাচ্ছে। কিসের গাজরা? আবরারের হেয়ালি দেখে ভারী অবাক হলো শায়রি। মানে কি ভাইয়া? আমি কাল বারবার করে বলে রেখেছিলাম সকালে ফ্রেশ বেলি ফুলের গাঁজা নিয়ে আসার জন্য, তুমি এটাও ভুলে গিয়েছো? আরে না, মানে কিছুক্ষণ পরেই তো আমার ট্রেন, এসবের ঝামেলায় মনেই ছিল না। আচ্ছা, তুই চিন্তা করিস না, একটা ব্যবস্থা হয়ে যাবে। কিছু একটা কিছু হবে না তোমাকে দিয়ে, বারবার করে বলেছিলাম, তবুও ভুলে গিয়েছো। লাগবে না আমার তোমার ব্যবস্থা করা, গেলাম আমি, তুমি চট্টগ্রামেই পড়ে থাকো। আবরারকে বকতে বকতে হিল জোড়া পায়ে দিয়ে পার্স নিয়ে বেরিয়ে পড়ে শায়রি। তার দিকে তাকিয়ে হতাশার ভরা নিঃশ্বাস ছাড়ে আবরার। ব্যাগপত্র গুছিয়ে নিতে নিতে ফোন করলো কেউ একজনকে। ভাগ্যক্রমে রাস্তায় এসে দাঁড়াতেই রিক্সাও পেয়ে গেল শায়রি। স্বস্তির শ্বাস ফেলে দ্রুত উঠে বসে সে। মনে মনে ভাবতে লাগলো আবরারের কথা। সে ছোটবেলা থেকে আবরারকে দেখে আসছে। বন্ধুদের জন্য দাওয়ান আসে। কলেজ লাইফে নীতি, ইরো, আয়ান, মিহাজ, জিহান, ইরা আর আবরারের বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো। কলেজের পাশাপাশি ছুটির দিনও কারো না কারো বাসায় বসতো আড্ডা সমাবেশ। আবরারদের বাড়িতে এলেই শাহরি আর মিনহার জন্য চকলেট, চিপস, আইসক্রিম নিয়ে আসতো হাত ভরে। সব বন্ধু বান্ধবদের মধ্যে আবরারের ঘরে শাহরি আর মিনহা ছিল সবার ছোট, তাই তো তাদেরকে নিজেদের ছোট বোনের মতোই দেখে সবাই। কলেজ লাইফের শেষ দিকে এসে টেস্ট পরীক্ষার মাসখানেক আগে থেকে হুট করে বদলে যেতে লাগলো আবরার।
হাসি খুশি থাকা চেহারাটা সর্বদা থাকতো আধারে ঘেরা। শাড়ি এখনো স্পষ্ট মনে আছে সেই দিনটার কথা। রায়ানের জন্মদিন উপলক্ষে তার বাসায় বন্ধুদের নিয়ে ছোটখাটো পার্টির আয়োজন ছিল সেদিন।